নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর্টিকেল 30, ধারা 30। এই ধারা 30 নিয়ে নানান দিকে নানান বিষয় আলোচনা চলছে, গোটা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। তো আমি এই আর্টিকেলটা দেখার পর আমার মনে হলো যে এই চারিদিকে নানান ধরনের হ্যাশট্যাগ চলছে, টুইট চলছে যে আর্টিকেল 30 বন্ধ করে দেওয়া দরকার। একদল বলছে বন্ধ করে দেওয়া দরকার, একদল বলছে না থাকুক। অ্যাকচুয়ালি এই আর্টিকেল 30 কি, আর কেন এই আর্টিকেল 30 নিয়ে ধর্মীয় বিষয় নিয়ে নানান বিষয় এখন চর্চার মধ্যে দিয়ে আসছে। দেখুন, ভারতবর্ষের সংবিধান, আমাদের দেশের সংবিধান হচ্ছে বিশ্বের সব থেকে বড় সংবিধান। এই সংবিধানে একটা আর্টিকেল আছে, একটা ধারা আছে, আর্টিকেল 30। এবার প্রশ্ন হচ্ছে এই ধারাটা কিভাবে ভারতের সংবিধান বইয়ে অ্যাড হলো, এটা জানতে গেলে একটা ইতিহাসের বিষয় জানতে হবে আপনাদেরকে, একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট জানতে হবে, তারপরে দেখতে পাবেন কিভাবে ভারতের সংবিধানের মধ্যে অ্যাড হলো। আর এই অ্যাড হওয়ার পেছনে যে দুটো মানুষ সব থেকে বেশি মানে চর্চায় এসেছিলেন, আলোচ্য বিষয় এসেছিলেন, সেই দুটো মানুষ হচ্ছে এইটা। ইনি হচ্ছে জওহরলাল নেহেরু, ঠিক আছে, আর ইনি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এবার ঘটনা কি হয়েছে, আর্টিকেল 30 নিয়ে সবার প্রথম প্রতিবাদ ঝড় তুলেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি বলেছিলেন যে তিনি যতদিন বেঁচে আছেন আর্টিকেল 30 চালু হতে দেবেও না। তিনি কিন্তু এটা অফিসিয়াল ভাবে দাবি করেছিলেন। এবং সাথে সাথে, ঠিক আছে, এই আর্টিকেল 30 নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের নানান কথাবার্তা লেখা হচ্ছে, যেগুলো আর্টিকেল 30-তে লেখা নেই সেগুলো মানুষ দেখছি, ও সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি জ্ঞান দেয়, তো ওখানে দেখছি বেশি জ্ঞানের বিষয় কিন্তু শুরু হয়ে যাচ্ছে, নানান ধরনের কথাবার্তা কিন্তু লেখালেখি শুরু হচ্ছে। তো আর্টিকেল 30 নিয়ে আমার মনে হলো যে দেখা যাক আলোচ্য বিষয়টা কি আছে, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। কিছু মানুষ বলছে সোশ্যাল মিডিয়াতে যে আমাদের দেশে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হয়তো পার্লামেন্টে দাঁড়িয়ে আর্টিকেল 30 রিমুভ করার প্রপোজাল দেবে, আর বা আর্টিকেল 30 রিমুভ করার বিল আনবে, এই কথা বলছেন। যদিও এরকম কোনো কথাবার্তা এখনো পর্যন্ত কোনো আর্টিকেল, নিউজে আর্টিকেলে আমরা পাইনি। আপনারা জানেন যে খুব ভালো করে আর্টিকেল ছাড়া আমরা কিন্তু মানে এইখানে কোনো ভিডিও আনি না। তো এই যে বিষয়টা হয়েছে, আর্টিকেল 30 কিভাবে আসলো এর হিস্টোরি দেখতে হবে, ইতিহাস না দেখলে বুঝতে পারবেন না। সাল 1947 ভারত স্বাধীন হয়েছে, আজাদ হয়েছে। এরপর কনস্টিটিউশন লেখা শুরু হয়। যেহেতু মানে 47-এ পরেই আমি বলছি, 47-এ আগেই কিন্তু কনস্টিটিউশন লেখার পরিকল্পনা শুরু হয়ে গেছিল। কংগ্রেস 1935-এ ঠিক করে যে সংবিধান লেখা শুরু হবে। তো প্রথমে যায় অগাস্ট অফার কমিটির কাছে, কারণ এটা অগাস্ট মাসে হয়েছিল, সেই জন্য এই কমিটির নাম রাখা ছিল অগাস্ট অফার কমিটি। তো অগাস্ট অফার কমিটি প্রপোজাল আমরা রিজেক্ট করে দিই যে ভাই তোমাকে লিখতে হবে না। তারপরে আমরা যাই ক্রিপস মিশনের কাছে, তারপরে আমরা যাই ক্যাবিনেট মিশনের কাছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংবিধান রেডি হয়ে গেল। আমাদের সংবিধান যেহেতু বিশ্বের সবথেকে বড় সংবিধান, এটা লিখতে অনেকটা দীর্ঘ সময় লেগে গেছিল। বলা হয়ে থাকে প্রায় 2 বছর 11 মাস 18 দিন মতো সংবিধান লিখতে সময় হয়েছে। যখন সংবিধান লেখার প্রসেস চলছে, ঠিক সেই সময় পণ্ডিত নেহেরু, ইনি যারা লিখছিলেন তারা ওনাদের কাছে একটা প্রপোজাল দেন। প্রপোজালটা হচ্ছে যে সংবিধানের মধ্যে একটা আর্টিকেল অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আর্টিকেল 30। এই আর্টিকেল 30টা অ্যাড করা হোক। আর যখন এই আর্টিকেল 30 অ্যাড করার কথা সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে গেলেন, সরি খুব সর্দি লেগে গেছে আমার, যাই হোক, যখন সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে এই নিউজটা গেল, সর্দার বল্লভভাই প্যাটেল ছুটে আসলেন। তিনি বললেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর্টিকেল 30 লেখার আগে পণ্ডিত নেহরুর সাথে আমার কিছু কথাবার্তা আছে, বা আলোচনা হোক। তো পণ্ডিত নেহরু বলল, বলো ভাই কি আলোচনা আছে, আলোচনাটা আগে হয়ে যাক। তিনি বললেন যে কোনোভাবে আর্টিকেল 30 লেখা যাবে না, কারণ আগে ডিসকাশন হবে, তারপর আর্টিকেল 30 যদি লেখা হয় তাহলে ফিউচারে ভারতে কিছু সমস্যা হতে পারে, ফিউচারে সমস্যা হতে পারে, এরকম কিন্তু তিনি বলেছিলেন। নেহরু বলল না না না, আর্টিকেল 30 লেখা হোক। এবার প্রশ্ন হচ্ছে আর্টিকেল 30 কি, আমি আসছি, আগে লড়াইটা আমি বলে দিই আপনাদেরকে। এবার সর্দার বল্লভভাই প্যাটেল যখন দেখলেন যে জওহরলাল নেহরু সোনার মতো লোকই না,
তখন তিনি ডিসাইড করলেন যে ঠিক আছে, আপনি হয় আমার কথা শুনুন, আর্টিকেল 30 লেখা বন্ধ করুন, আদারওয়াইজ আমি কংগ্রেস পার্টি থেকে রিজাইন করে দেবো, সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন। এবং সাথে সাথে তিনি এটাও বলেন মন্ত্রিসভা থেকেও কিন্তু আমি রিজাইন করে দেবো। তখন পণ্ডিত নেহেরু বললেন যে না 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 ভাই, এরকম কিছু করো না, তুমি বললে, বারণ করলে আর্টিকেল 30 লেখা হবে না। তাহলে বেশ কথাবার্তা হয়ে গেল। তাহলে এবার প্রশ্ন হতে পারে আপনাদের মাথার মধ্যে, আর্টিকেল 30 কিভাবে সংবিধানে অ্যাড হয়ে গেল? সংবিধানে অ্যাড হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুর পর। হ্যাঁ, সর্দার বল্লভভাই প্যাটেলের যখন মৃত্যু হয়ে গেল, তারপরে আর্টিকেল 30 লেখা হলো। ভারত যখন আজাদ হয়ে গেছে, স্বাধীন হয়ে গেল, ব্রিটিশরা চলে গেল, মাউন্ট ব্যাটেন যখন চলে গেল, 27 অগস্ট যখন 1947 সালে যখন মাউন্ট ব্যাটেন লাস্ট জাহাজে চলে গেল, তারপরে নানা রকম অশান্তি দেখা গেছিল, বেশ কিছু জায়গা সেপারেট কান্ট্রি, আগে থেকে ডিমান্ড হচ্ছিল ফর পাকিস্তান, তো মুসলিমরা পাকিস্তানে যাবে, হিন্দুরা এখানে থাকবে, এই নিয়ে নানান বিষয় ঘটেছিল, আমি সেই কনফ্লিক্ট বিষয়ে আমি যাচ্ছি না। তখন বেশ কিছু মাইনরিটি মানুষজন, সম্প্রদায়ের মানুষজন তারা এখানে থাকতে শুরু করে দিল। ঠিক আছে, তো মেজরিটি কাদের? হিন্দু সম্প্রদায়। মাইনরিটি কাদের? সেটা হচ্ছে মুসলিম, শিখ, খ্রিস্টান, এদের। ঠিক আছে, এবার সমস্যাটা হয়ে গেল এখানে যে এই মাইনরিটিদের সুরক্ষা দেওয়ার জন্য আর্টিকেল 30, মাইনরিটিদের সম্পূর্ণ সুরক্ষা দিতে হবে। ঠিক আছে, কারণ মুসলিম মানে পাকিস্তান দাবি করে যে মুসলিমদের সাথে হিন্দু কালচার এক নয়, সংস্কৃতি এক নয়, তাই জন্য মুসলিম কান্ট্রি হোক, হ্যান ত্যান অনেক কিছু বলেছিল, ওইসব কথায় আমি যাচ্ছি না। তাহলে এবার কি হলো, মানে মাইনরিটি সম্প্রদায় বলতে গেলে আমরা খ্রিস্টানকেও দেখবো, মুসলিমদেরও দেখবো। ঠিক আছে, এদের সুরক্ষার বিষয় নিয়ে কিন্তু আর্টিকেল 30 সামনে আসলো। কয়েকদিন আগে দেখবেন পাকিস্তানের যে ফিল্ড মার্শাল, বর্তমান ফিল্ড মার্শাল আছে আসিফ মুনির, একটা সময় আর্মি চিফ ছিল, এখন ফিল্ড মার্শাল হয়ে গেছে। ঠিক আছে, আসিফ মুনির যে সবসময় ভারতকে পরমাণু মারা হুমকি দেয়, নানান ধরনের নেগেটিভ কথাবার্তা এই আসিফ মুনির ভারতকে নিয়ে বলে। ঠিক আছে, যে ডোনাল্ড ট্রাম্পের কাছে বারবার হ্যাঁ ভারত বিরোধিতা করার জন্য পাকিস্তান থেকে বিরিয়ানি নিয়ে যায়, সে আসিফ মুনির একটা কথা বলেছিল। সে আসিফ মুনির যে মেন বক্তব্য ছিল যে হিন্দু মুসলিম যদি এক হতো তাহলে মুসলিম দেশ আর কখনোই হতো না, তিনি এই কথাটা বলেছিলেন। তো অ্যাকচুয়ালি তো এই লড়াই তো ব্রিটিশরা এখানে লাগিয়ে গেছে, হিন্দু মুসলিম দাঙ্গাতে ব্রিটিশরা লাগিয়ে গেছে, সমস্যা এটাই। এবার প্রশ্ন হচ্ছে এখানে আর্টিকেল 30 বিষয় কি আছে? অ্যাকচুয়ালি আর্টিকেল 30 কি? আর্টিকেল 30 হচ্ছে যে মাইনরিটি সম্প্রদায় যারা আছে ভারতবর্ষের থেকে গেল, ঠিক আছে, সরি, এই মাইনরিটি সম্প্রদায়ের মানুষজনরা নিজেরা ধর্ম প্রচার করতে পারে, স্বাধীনতা রয়েছে, সাথে সাথে নিজেদের ধর্মীয় স্কুল কলেজ বানাতে পারে, তার পারমিশন আর্টিকেল 30 দিচ্ছে। হ্যাঁ, ধর্ম শিক্ষা দিতে পারে, তার পারমিশন আর্টিকেল 30 দিচ্ছে। এমন ঘটনা, যার ফলে দেখা যাচ্ছে যে অনেক মাদ্রাসা হচ্ছে, অনেক চার্চ হচ্ছে, খ্রিস্টানদের অনেক চার্চ হয়েছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে খ্রিস্টানদেরকেও বলা হয়ে থাকে যে তোমরা চার্চ বানাতে পারো, মিশনারি কলেজ স্কুল বানাতে পারো। ঠিক আছে, এবং চাইলে তোমরা বাইবেলকে তোমাদের মানে স্কুল কলেজে মানে পাঠ করতে পারো, কোনো অসুবিধা নেই, এরকম কিন্তু বলা হচ্ছে আর্টিকেল 30-তে। এবার প্রশ্ন এই জায়গাতে হয়ে যায় যে এই ধরনের স্কুল কলেজ চালানোর যে স্যালারি টাকা, সেই টাকাটা সেখানকার সরকার দেবে, এরকম কথাবার্তা কিন্তু বলা হয়ে থাকে আর্টিকেল 30-তে। যখনই আর্টিকেল 30 সকলের সামনে চলে আসলো, এবার প্রশ্ন হচ্ছে এখানে যে একদিকে যেমন মাইনরিটিরা নিজের শিক্ষা বিস্তার করতে পারে, যেমন আর্টিকেল 30-তে বলা হচ্ছে, সেরকমই মেজরিটিরা, ঠিক আছে, তাদেরকেও বলা হচ্ছে আর্টিকেল 19 and 26-এ তাদের বিষয়েও লেখা আছে। যেমন আরএসএস কি করেছে আমরা যদি দেখি, সেখানে তো বিদ্যাভারতী স্কুল, ভারতীয় সংস্কৃত স্কুল, গুরুকুল আশ্রম বানিয়েছে। সাথে সাথে আমরা দেখতে পাই মুসলিমরা মাদ্রাসা বানিয়েছে। ভারতবর্ষে এই মুহূর্তে যে যতদূর মনে পড়ছে 2,70,000 মাদ্রাসা আছে। ঠিক আছে, আমরা যদি চার্চ দেখি তাহলে দেখতে পাবো খ্রিস্টান মিশনারি চার্চ প্রায় 15,450 মতো চার্চ আছে। আমরা যদি মন্দির দেখি তাহলে দেখতে পাবো প্রায় 22 লক্ষ প্লাস মন্দির আছে। কিন্তু এখানে প্রশ্নটা হয়ে যায় যে এই যে মন্দিরে যে টাকা, ঠিক আছে, সেগুলো চ্যারিটিতে যায়, সেখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যায়,
এবার যে প্রশ্নটা হচ্ছে আর্টিকেল 30 মেইন যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে যে মাইনরিটি সম্প্রদায়কে তাদের ধর্মীয় বিস্তার জন্য তাদেরকে পারমিশন দিচ্ছে এবং স্কুল কলেজ করতে পারে। আমরা যদি ল্যান্ডের দিক থেকে যদি একটু বিষয়টা ঘাঁটি, ল্যান্ডের দিক থেকে জমি যদি দেখি কার কাছে বেশি আছে, তাহলে দেখবো সব থেকে বেশি জমি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, প্রায় 58,07,00,000 কোটি একর জমি আছে। ঠিক আছে, এবার যদি আমরা বলি রেলের কাছে কত জমি আছে, সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশন রেল এবং ইন্ডিয়ান আর্মির কাছে ল্যান্ড রয়েছে 17.99 লক্ষ একর জমি আছে। যদি বলি ওয়াকাফ বোর্ডের কাছে কত আছে, মুসলিম সম্প্রদায়ের যে ওয়াকাফ বোর্ড 9.4 লাখ একর জমি আছে। আমরা যদি বলি চার্জ কত আছে, 2.3 লাখ একর জমি আছে চার্জের কাছে। তো এই হচ্ছে প্রপার বিষয়টা। এবার আমি আর্টিকেলটা আপনাদের সামনে একবার দেখাই। এই আর্টিকেলে পরিষ্কারভাবে বলা হচ্ছে আর্টিকেল 30-তে দেখুন খুব ভালোভাবে, সেখানে বলা হচ্ছে রাইট অফ মাইনরিটি টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশন ইনস্টিটিউট। ঠিক আছে, অল মাইনরিটি হু আর বেসড অন রিলিজিয়ন অর ল্যাঙ্গুয়েজ শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউট অফ দেয়ার চয়েস। এইটাই বলে দেওয়া হচ্ছে আর্টিকেল 30-তে। যে আর্টিকেল 30 নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট দেখা যাচ্ছে, নানান ধরনের ইস্যু দেখা যাচ্ছে। হয়তো এটাও দাবি করা হচ্ছে যে নেক্সট পার্লামেন্টের প্রাইম মিনিস্টার হয়তো এটাকে একটা বিল এনে বন্ধ করে দিতে পারে। সেরকম কোনো অফিসিয়াল কোনো এখনো পর্যন্ত কিছু অ্যানাউন্সমেন্ট নেই বা এখনো পর্যন্ত শোনা যায়নি, বাট এরকম ধরনের সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। তো আমার মনে হলো আর্টিকেল 30 নিয়ে নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তাই সবার আগে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কি রায় অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সাথে সাথে আমি আরেকটা কথা বলে দিই, আপনারা যারা এআই শিখতে চাইছেন, এআই যারা শিখতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে। ওই লিঙ্কে ক্লিক হয়ে গ্রুপ হয়ে জয়েন হয়ে যান, যেখানে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে জয়েন করিয়ে দেবো এবং প্রত্যেকটা এআই বিষয়ে আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান আপ, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে অথেন্টিক ওয়েতে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।